আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হল জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা কেবলমাত্র ছোট পরিবারগুলোকে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মহিলা উদ্যমী প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে নতুন দিল্লিতে বঙ্গাইগাঁও পৌরসভাকে 2023 সালের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান। আগামী 5 ফেব্রুয়ারি থেকে আসাম বিধানসভার বাজেট অধিবেশন, 12 ফেব্রুয়ারি 2024-25 অর্থবছরের বাজেট উত্থাপন এবং জাতীয় যুব দিবস উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও বিভিন্ন কার্যসূচি গ্রহণ। এবারে বিস্তারিত খবর। আসাম সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে প্রথমবারের জন্য সরকারি উন্নয়নমূলক প্রকল্পসমূহের সুবিধা শুধুমাত্র ছোট পরিবারগুলোকে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ মহিলাদের মধ্যে উদ্যমিতা বিকাশের জন্য গৌহাটিতে নতুন মহিলা উদ্যমিতা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে ভাষণ প্রসঙ্গে একথা বলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন যে এই প্রকল্পের অধীনে রাজ্যের আত্মসহায়ক গোষ্ঠীর ৩৯ লক্ষ মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। তাদেরকে 3 বছরের মধ্যে সরকার নির্ধারিত ব্যবসা এগিয়ে নিয়ে যাবার জন্য বিশেষ শর্ত সাপেক্ষে 3টি পর্যায়ে অর্থ সাহায্য প্রদান করা হবে। এর জন্য রাজ্য সরকার 145 ধরনের ব্যবসার রূপরেখা শনাক্ত করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি বলেন যে সাধারণ শ্রেণী এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর 3টি পর্যন্ত সন্তান থাকা মহিলারা এই সুবিধা লাভ করতে পারবেন। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মরান, মটক ও চা জনজাতির অন্তর্গত 4টি পর্যন্ত সন্তান থাকা মহিলারা এই সুবিধা লাভ করতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন যে প্রথম বছরে মহিলারা 10,000 টাকা করে লাভ করবেন, দ্বিতীয় এবং তৃতীয় বছরে 12,500 টাকা করে প্রদান করা হবে। দ্বিতীয় বছরের অর্থ ব্যাংক প্রদান করবে এবং হিতাধিকারীদের এই অর্থ ফিরিয়ে দিতে হবে। ড শর্মা বলেন যে এই ক্ষেত্রে হিতাধিকারী মহিলার কাছ থেকে 2টি প্রতিশ্রুতি আদায় করা হবে। সেগুলি হচ্ছে 2টি সন্তানের মাকে পুনরায় সন্তান জন্ম না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে এবং নিজের কন্যা সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করাতে হবে। অন্য আরেকটি শর্ত হচ্ছে হিতাধিকারীকে অমৃত বৃক্ষ আন্দোলনের সময় দেওয়া 2টি গাছের চারা প্রতিপালন করা নিশ্চিত করতে হবে। এদিকে রাজ্য সরকার আগামী 16 থেকে 25 জানুয়ারি পর্যন্ত 42,85,745 জন ব্যক্তির মধ্যে 10,73,479টি রেশন কার্ড বিতরণ করবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রা, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান ও রেশন কার্ড বিতরণ সম্পর্কে জেলা আয়ুক্তদের সঙ্গে 3টি বৈঠকে মিলিত হন। মুখ্যমন্ত্রী প্রথম বৈঠকে সরকারের ধ্বজাবাহী প্রকল্পগুলোর সুবিধা সব যোগ্য লোকেরা লাভ করতে পারেন তার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা কার্যসূচির অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন। তিনি বলেন যে এর মাধ্যমে 100% যোগ্য হিতাধিকারী আয়ুষ্মান ভারত কার্ড, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, আধার কার্ড ইত্যাদি লাভ করা নিশ্চিত করা হবে। এ পর্যন্ত রাজ্যের 35টি জেলায় এই যাত্রার অধীনে 2,358টি কার্যসূচি রূপায়ণ করা হয়েছে এবং এর মাধ্যমে 29,94,000-এরও অধিক ব্যক্তি উপকৃত হয়েছেন। এই যাত্রার অধীনে স্বাস্থ্য শিবিরগুলোতে 4 লক্ষেরও বেশি লোকের যক্ষ্মারোগ পরীক্ষা করা হয়েছে। এছাড়া 96,000-এরও বেশি মাই ভারত স্বেচ্ছাসেবকের পঞ্জীয়ন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির ভারত মণ্ডপে আয়োজিত এক অনুষ্ঠানে স্বচ্ছ সর্বেক্ষণ 2023-এর পুরস্কারগুলো প্রদান করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় গৃহ ও নগর পরিক্রমা দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শ্রীমতী মুর্মু বলেন যে স্বচ্ছ ভারত অভিযানকে দেশের একটি গণ আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং অন্য বিভিন্ন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভারতবর্ষকে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যেতে তিনি দেশের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে স্বচ্ছ ভারত অভিযানের আওতায় বঙ্গাইগাঁও শহরটি স্বচ্ছ শহর হিসেবে স্বীকৃতি পাওয়ার পরিপ্রেক্ষিতে বঙ্গাইগাঁও পৌরসভা 2023 সালের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার লাভ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে বঙ্গাইগাঁও পৌরসভার পুরপতি সুবোধ চন্দ্র দাস এই পুরস্কার গ্রহণ করেন। আসাম বিধানসভার বাজেট অধিবেশন আগামী 5 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত দিশপুরে অনুষ্ঠিত হবে। আগামী 12 ফেব্রুয়ারি 2024-25 অর্থবছরের বাজেট বিধানসভায় উত্থাপন করা হবে। আসাম বিধানসভা সচিবালয়ের সূত্র অনুযায়ী আগামী 5 ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ,
রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব সহ বাজেট অধিবেশনের কার্যসূচি সমূহ স্থির করা হবে। 6 এবং 7 ফেব্রুয়ারি ধন্যবাদসূচক প্রস্তাবের উপর আলোচনা হবে। 8 ফেব্রুয়ারি 2023-24 সালের ব্যয় মঞ্জুরির জন্য পরিপূরক দাবিসমূহের উপর ভোটদান। 2024 সালের আসাম বিনিয়োজন বিল উত্থাপন, বিবেচনা এবং গ্রহণ করা হবে। 9 ফেব্রুয়ারি বেশ কয়েকটি সরকারি বিল উত্থাপন করার সম্ভাবনা রয়েছে। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি চলতি অর্থবছরের বাজেট সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে। 21 ফেব্রুয়ারি পুনরায় বিধানসভায় উত্থাপিত প্রশ্নগুলি এবং বিভাগীয়ভাবে সম্পর্কিত স্থায়ী কমিটিগুলোর প্রতিবেদন দাখিল ও মঞ্জুরির জন্য ভোটদান করা হবে। এই অধিবেশনের সময় বেশ কয়েকটি বিল উত্থাপন করা হবে বলে বিধানসভার সচিবালয় সূত্রে জানানো হয়েছে। এদিকে সংসদের বাজেট অধিবেশন আগামী 31 জানুয়ারি থেকে শুরু হবে। এই অধিবেশন আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী 1 ফেব্রুয়ারি সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে এই বাজেট অধিবেশনের সূচনা হবে। আগামী লোকসভা নির্বাচনের জন্য একটি মজবুত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে নতুন দিল্লিতে অনুষ্ঠিত দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুদিনের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী কুমার একথা বলেন। তিনি জানান যে আগামী লোকসভা নির্বাচনে ভোটদাতাদের যথাসম্ভব ভালো অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করা হচ্ছে। তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকদের আগামী নির্বাচন নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য সচেষ্ট হবার আহ্বান জানিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে দুদিনের এই সম্মেলনে সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিজেদের মধ্যে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাহ্বান সমূহ সম্পর্কে মত বিনিময়ের সুযোগ করে দিয়েছে। এই অধিবেশনে নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় ওয়েবসাইটটি পুনরায় ডিজাইন করে চালু করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের পুতুল নাচ পরম্পরাকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে এবং কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সমর্থনে দেশের বিভিন্ন প্রান্তে ভারত আন্তর্জাতিক পুতুল মহোৎসব 2024 আরম্ভ হয়েছে। বেঙ্গালুরুর আন্তর্জাতিক কলা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন নামের একটি ব্যতিক্রমী সংস্থা লুপ্তপ্রায় লোককলা সমূহের প্রচার ও প্রসারের ওপর গুরুত্ব আরোপ করে দেশের বিভিন্ন প্রান্তে গত মঙ্গলবার থেকে 4 দিন ব্যাপী এই মহোৎসবের আয়োজন করে আসছে। আগামীকাল আসামের 4টি বিদ্যালয়ে পুতুল মহোৎসব অনুষ্ঠিত হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে সমগ্র দেশে যুব দিবস হিসেবে পালন করা হবে। এই দিবস উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে আসামেও বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে। এই দিবসের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মহারাষ্ট্রের নাসিকে 27তম জাতীয় যুব মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি দেশের যুব সমাজকে উদ্দেশ্য করে ভাষণ দেবেন। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের নীতি ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে প্রতি বছর 12 জানুয়ারি তারিখটি জাতীয় যুব দিবস হিসেবে উদযাপন করা হয়। এবছর কেন্দ্রীয় যুব পরিক্রমা দপ্তরের সঙ্গে সম্পর্কিত সবকটি সংস্থার উদ্যোগে এবং বিভিন্ন সরকারি বিভাগের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলায় জাতীয় যুব দিবস উদযাপন করা হবে। এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বেশ কয়েকটি শহরে এবং 750টি জেলা সদরে সড়ক সুরক্ষা সম্পর্কে সচেতনতা সংক্রান্ত কার্যসূচিরও আয়োজন করা হয়েছে। আগামীকাল জাতীয় যুব দিবস উপলক্ষে বরাক উপত্যকার 3 জেলায় বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামীকাল শিলচরের বিবেক বাহিনী ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই শোভাযাত্রার সক্রিয় সহযোগিতায় থাকবে সারদা সংঘ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনও। এদিন সকাল 7:30টায় নরসিংটোলা ময়দানের সামনে থেকে শুরু হবে শোভাযাত্রাটি। এছাড়া রয়েছে সদরঘাটের স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ সহ শহর পরিক্রমা। অন্যদিকে শিলচর প্রেস ক্লাবে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্তমান সময়ের আলোকবীর সন্ন্যাসী বিবেকানন্দের দেশপ্রেম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভাটির আয়োজন করেছে ছাত্র সংগঠন আকসা। এদিকে যুব দিবসে কচিকাঁচাদের মাঠমুখী করতে তৃতীয়বারের মতো চলো মাঠে যাই অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে অনূর্ধ্ব 12 বয়সের ছেলেমেয়েরা অংশ নিতে পারবে। নেহেরু যুব কেন্দ্রের কাছাড় জেলা শাখার উদ্যোগে আগামীকাল বরখলার শেডো সাংস্কৃতিক ভবনে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হবে। সকাল 8টায় স্বামীজির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে যুব দিবসের কার্যসূচি শুরু হবে। এছাড়া সকাল 9টায় বরখলার 16 নম্বর এবং 205 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শন করা সহ আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদির আয়োজন করা হয়েছে। এদিকে নেহেরু যুব কেন্দ্রের হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগেও আগামীকাল হাইলাকান্দি শহরের প্রেসনসিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলে জাতীয় যুব দিবস পালন করা হবে। এই উপলক্ষে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো সহ ধুমকোর গাংপাড়ের 29 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শন, আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হাইলাকান্দি জেলার ১৩০৬টি বিদ্যালয়ে গুণোৎসবের বহির্মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ জেলার ৪৫০টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বহির্মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪৫০টি বিদ্যালয়ে বহির্মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। জেলার ৪৯৯ জন সরকারি আধিকারিক, কলেজের অধ্যাপকরা বহির্মূল্যায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে জেলা আয়ুক্ত NH গৌতম হাইলাকান্দি শিক্ষা ব্লকের চিপড়াসাঙ্গন ক্লাস্টারের বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। জেলা আয়ুক্ত জানান যে এবার জেলায় গুণোৎসবে ছাত্রছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা কেবলমাত্র ছোট পরিবারগুলোকে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মহিলা উদ্যমী প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে নতুন দিল্লিতে বঙাইগাঁও পৌরসভাকে 2023 সালের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান। আগামী 5ই ফেব্রুয়ারি থেকে আসাম বিধানসভার বাজেট অধিবেশন। 12ই ফেব্রুয়ারি 2024-25 অর্থবছরের বাজেট উত্থাপন এবং জাতীয় যুব দিবস উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও বিভিন্ন কার্যসূচি গ্রহণ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিটে।